আমি শায়ক। এসো গল্প করিতে আপনাকে স্বাগত। গত 22শে মে ছিল শেরলক হোমসের স্রষ্টা স্যার আর্থার কনান ডয়েলের জন্মদিন। এই উপলক্ষে আজকের গল্প দি অ্যাডভেঞ্চার অফ 3 গ্যারি ডেবস। গল্প পাঠে বরেন গল্পের বিভিন্ন চরিত্রে অন্বেষ এবং তমাল, আবহ নির্মাণে প্রীতম এবং গল্পের সূত্রধার আমি শায়ক। শুনতে থাকুন শেরলক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ 3 গ্যারি ডেবস। কাহিনীটা কারোর কাছে কমেডি হতে পারে, আবার কারোর কাছে ট্র্যাজেডিও হতে পারে। এর জন্য 3 জনকে দাম দিতে হয়েছে 3 রকমের। একজন দিয়েছেন বুদ্ধি, আমি দিয়েছি রক্ত, আর একজনের ঘটেছে শ্রীঘরবাস। তার সত্ত্বেও বলবো, বিচিত্র এই উপাখ্যানের মধ্যে কোথাও যেন একটু কৌতুকরস প্রচ্ছন্ন রয়েছে। যাকে বিচারের ভার ছেড়ে দিলাম আপনাদের উপর। তারিখটা স্পষ্ট মনে আছে এই কারণ ঠিক সেই দিনকেই নাইট খেতাব প্রত্যাখ্যান করেছিল মিস্টার শার্লক হোমস। যে কাজের জন্য এই সম্মান, সে কাহিনী না হয় অন্য সময় বলবো। যার গল্প আমি লিখি তার কাজকর্মের গোপনীয়তা রক্ষা করা তো আমার ধর্ম। সময়টা জুনের শেষ, সাল 1902। দক্ষিণ আফ্রিকার যুদ্ধ তখন সবে শেষ হয়েছে। বেশ কিছুদিন বিছানায় শুয়ে কাটাতে হয়েছে হোমসকে, যদিও সে অভ্যাস মাঝে মধ্যেই দেখা যায় ওর মধ্যে। কিন্তু সেই বিশেষ দিনটিতে শোবার ঘর থেকে বেরিয়ে এলো হাতে একটা ফুল স্ক্র্যাপ কাগজ নিয়ে। ওর ধূসর শুষ্ক চোখে একটা কৌতুক ঝিলিক খেলছে। ওয়াটসন, 2 পয়সা রোজগার করার একটা সুযোগ করে দিচ্ছি তোমাকে। গ্যারি ডেব নামটা কখনো শুনেছো? গ্যারি ডেব? না। তাহলে খুঁজে পেতে বার করে ফেলো একটা গ্যারি ডেবকে, পয়সা পাবে। পয়সা? বাবা, তা হয়েছেটা কি আগে বলো। সে এক মস্ত কাহিনী, খামখেয়ালের ব্যাপার। মানুষের চরিত্রে কত রকম জটিলতাই যে আছে, তবে এই বিশেষ খামখেয়ালিটি নাজিবিহীন। এখনই আসছে লোকটা, তখন না হয় জেরা করা যাবে। কাজেই এই নিয়ে এখন আর কথা বলবো না, নামটা খালি দেখো। টেলিফোন ডিরেক্টরিটা সামনেই টেবিলে পড়েছিল। নিরাশ হব জেনেও পাতা উল্টে দেখছিলাম, কিন্তু ও বাবা, 1-2 পাতা উল্টাতেই নামটা চোখে পড়ে গেল। এই তো সেই নাম। হাত থেকে ডিরেক্টরিটা নিয়ে হোমস পড়তে শুরু করলো। এন গ্যারি ডেব, 136 লিটল রেল স্ট্রিট, ডলভিউ। হলো না। এই চিঠি যে লিখেছে এই নামটা তারই। আমি চাইছি আরেকজন গ্যারি ডেবকে। এই সময় ট্রের উপর একটা কার্ড নিয়ে ঘরে এলেন মিসেস হাডসন। তার হাত থেকে কার্ডটা নিয়ে আমিও অবাক হয়ে গেলাম। আরে হোমস, এ তো আরেক গ্যারি ডেব, জন গ্যারি ডেব, কাউন্সিলর অ্যাটল, মুরলিফ, কানসাস, যুক্তরাষ্ট্র। আবার চেষ্টা করো। এই প্লটের অন্যতম নায়ক হচ্ছেন ইনি। যদিও 7 সকালে বাড়ি বয়ে চলে আসবে সেটা আশা করিনি, তবে এসেছে যখন তখন পেট থেকে কিছু কথা বার করে নেওয়া যাক। আমাদের কথার মাঝখানে ঘরে ঢুকলেন মিস্টার জন গ্যারি ডেব। ছোটোখাটো শক্ত সামর্থ্য পুরুষ, আমেরিকান ঢঙে দাড়িগোফ কামানো, গোলগাল পরিষ্কার মুখ, আর কীরকম যেন একটা বাচ্চা মুখশ্রী। দেখুন হাসি ঝুলছে ঠোঁটের এ কোণ থেকে সে কোণ পর্যন্ত। চোখ দুটো কিন্তু নজর কাড়ার মতো, অন্তর্ভেদী, উজ্জ্বল আর সজাগ। উচ্চারণ আমেরিকান, কিন্তু ওই আমেরিকানদের মতো উদ্ভট টানটা নেই। আমাদের দুজনের ওপর চোখ বুলিয়ে নিয়ে ভদ্রলোক বললেন, আপনি মিস্টার হোমস? ছবিতে যা দেখেছি ঠিক তাই। আমার নামে মিস্টার ন্যাথন গ্যারি ডেবের কাছ থেকে একখানা চিঠি নিশ্চয়ই পেয়েছেন। বসুন, আপনি হচ্ছেন মিস্টার জন গ্যারি ডেব, তাই তো? আপনার নামও এই কাগজে দেখেছিলাম।
ইংল্যান্ডে বেশ কিছুদিন আছেন দেখছি। এই প্রশ্ন কেন? ইংলিশ শার্টের কোট প্যান্ট পরেছেন বলে। সন্দেহ ঝিলিক দিল জন গ্যারিডেভের চোখে। কাষ্ঠ হেসে ভদ্রলোক বললেন, আপনার এসব আদব কায়দার কথা শুনেছি বটে, শেষ পর্যন্ত আমাকেই তার শিকার হতে হবে ভাবিনি। আচ্ছা, আপনি বুঝলেন কি করে? কোটের কাঁধটা আর বুটের ডগাটা দেখে। কিন্তু জামার ছাঁট কীরকম তা নিয়ে আলোচনা করার জন্য আমি আসিনি মিস্টার হোমস। আমার সময়ের দাম আছে। কাজ নিয়ে বেশ কিছুদিন আগেই লন্ডনে এসেছি বলেই আমাকে লন্ডনের কোট প্যান্ট পরতে হয়েছে। হোমস একেবারে চটিয়ে দিয়েছে ভদ্রলোককে। কথা বলতে বলতে একেবারে চোখ মুখ লাল করে ফেললেন তিনি। ধৈর্য ধরুন, আমার এই ছোটোখাটো পর্যবেক্ষণ যে তদন্তের সহায় হয় শেষ পর্যন্ত, সেটা ওয়াটসন জানে। মিস্টার নেথন গ্যারিডেভ আপনার সঙ্গে এলেন না কেন? আচ্ছা, আপনাকে এর মধ্যে টেনে আনার কি দরকার ছিল তা বলতে পারেন? আমার পেশা নিয়ে তার কাছে গেছি, তিনি আমাদের মধ্যে বড় গোয়েন্দা মোতায়েন করলেন কি আক্কেলে। আজ সকালেই ওর মুখে শুনে মেজাজ খিঁচড়ে গেছে আমার। খুব খারাপ, খুব খারাপ। এইসব চালাকি দরকার ছিল কি? আহা, চড়ছেন কেন? আপনাকে বাজিয়ে দেখার জন্য তো আমাকে তলব করেননি উনি। করেছেন আপনার লক্ষ্যে যাতে আপনি তাড়াতাড়ি পৌঁছান সেটার জন্য। উনি যথেষ্ট ভালো করেই জানেন যে আমি খবর জোগাড় করার ক্ষমতাটা রাখি। শুনে গ্যারিডেভের রাগী মুখটা যেন একটু ফর্সা হলো। বলল, তাহলে অবশ্য আলাদা কথা। আজ সকালে ওর ওখানে গিয়ে শুনলাম ডিটেকটিভ লাগানো হয়েছে। আপনার ঠিকানা নিয়ে সোজা চলে এসেছি শুধু একটা কথা বলতে। প্রাইভেট ব্যাপারে আবার পুলিশ কি? তবে হ্যাঁ, আপনি যদি সাহায্যই করতে চান তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে ব্যাপারটা খুলে বলুন। আমার এই বন্ধু তো কিছুই জানে না। ওনার জানার কি দরকার আছে? একসঙ্গেই তদন্ত করি দুজনে। গোপন করবারও দরকার দেখছি না। কনসাসে যদি থাকতেন তাহলে আলেকজান্ডার হ্যামিল্টন গ্যারিডেভ যে কে তার খুলে বলতে হতো না। জমি কেনা বেচা করে ভদ্রলোক টাকার কুমির হয়ে যান। তারপর শিকাগোয় গমের ব্যবসা করেন। তারপর আরকানসাস নদীর ধারে যত জমি আছে সব কিনে নেন। তবে ভদ্রলোকের তিন কুলে কেউ নেই। যেহেতু নিজের পদবী গ্যারিডেভ, তাই অন্যান্য গ্যারিডেভদের সঙ্গে বন্ধুত্ব করার শখ ছিল প্রচণ্ড। অদ্ভুত খেয়ালও বলতে পারেন। আমার সঙ্গে বন্ধুত্ব জমে সেই কারণেই। প্রায় বলতেন, আরও একটা গ্যারিডেভ বার করুন দেখি। আমি বলতাম, অত সময় আমার নেই। উনি বলতেন, শেষ পর্যন্ত কিন্তু তাই করতে হবে। তখন বুঝিনি কথাটার আসল মানে কি। বুঝলাম এই কথা বলার 1 বছরের মধ্যেই, তার মৃত্যুর পর। একটা অদ্ভুত উইল রেখে গেলেন। সমস্ত ভাগ করে গেলেন 3 ভাগে। এক ভাগের পরিমাণ $50 লক্ষ। পাবে 3 জন গ্যারিডেভ, একজন আমি, আরও 2 জনকে খুঁজে বার করতে হবে আমাকেই। ততদিন এই সম্পত্তি কেউ পাবে না। এত বড় মৌকা পেলে আইনের কাজ কারবার সরিয়ে রেখে বেরিয়ে পড়া যায় গ্যারিডেভের খোঁজে। বেরোলামও, কিন্তু সারা যুক্তরাষ্ট্র চিরুনি আজড়ানো করে খুঁজেও একজন গ্যারিডেভকেও পেলাম না। এলাম লন্ডনে। লন্ডন টেলিফোন ডাইরেক্টরিতে একজনের নাম দেখে ছুটলাম ভদ্রলোকের কাছে। গিয়ে দেখলাম আমার মতোই একক পুরুষ তিনি। আত্মীয় কেউ নেই। উইলে কিন্তু ঠিক সেই রকমটাই চাওয়া হয়েছে। তার মানে 2 জন গ্যারিডেভ পাওয়া গেল। দরকার আরও একজনকে। সেটাই খুঁজছি। আপনি যদি খুঁজে দিতে পারেন দক্ষিণা পেয়ে যাবেন। কি ওয়াটসন, বলেছিলাম না কেসটা খামখেয়ালের কেস। মিস্টার গ্যারিডেভ, আপনি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে বিজ্ঞাপন দিয়েছিলেন, তাই তো? দিয়েছি, জবাব পাইনি। বলেন কি? এ তো বড় অদ্ভুত কেস দেখছি। ঠিক আছে, হাত খালি থাকলে মাথা ঘামানো যাবে এখন। ভালো কথা বলছি, টোপেকা থেকে যখন এসেছেন তখন ডক্টর লাইজেন্ডার স্টারকে নিশ্চয়ই চেনেন। এককালে খুবই চিঠিপত্র লিখতেন আমাকে। 1890 সালে মেয়র ছিলেন, এখন দেহ রেখেছেন। হ্যাঁ, ডক্টর স্টার, কে না চেনেও নাম। খুবই নামী পুরুষ ছিলেন। যাই হোক মিস্টার হোমস, এখন চলি। আসবো 2-1 দিনের মধ্যেই। নিশ্চয়ই খবর পাওয়া যাবে তখন। শেষে অভিবাদন জানিয়ে বিদায় নিলেন আমেরিকান দর্শনার্থী।
অদ্ভুত একটা হাসি ঠোঁটের কোণে ভাসিয়ে কিছুক্ষণ নীরবে পাইপ টানলো হোমস। অনেকক্ষণ পরে আমি মুখ খুললাম। কি হয়েছে শার্লক, কিছু তো বলো। পাইপ নামিয়ে হোমস বলল, ভাবছি ওয়াটসন, ভাবছি, আকাশ পাতাল ভেবেই চলেছি। কি নিয়ে এত আকাশ পাতাল ভাবছো ভায়া? ওটা এত ধাপ্পা মেরে গেল কেন? এবং সেটা আমি মুখের ওপর বলতে গিয়েও বললাম না। ও যে আমাদের বোকা বানিয়ে গেল এই ধারণা নিয়ে ওকে ইচ্ছে করেই যেতে দিলাম। লোকটার হাতের কনুই থেকে সুতো বেরিয়ে এসছে, প্যান্টের হাঁটু গোল হয়ে গেছে। বছরখানেক লন্ডনে চষে না বেড়ালে এরকম হয় না, অথচ বলছে সবে এসেছি আমেরিকা থেকে। সবে এলে উচ্চারণে আমেরিকান টান থাকতো, বেশ কিছুদিন এদেশের ঢঙে কথা বলায় তার উচ্চারণ প্রায় এদেশি। তাছাড়া টোপেকার ডাক্তার লাইসেন্ডার স্টার বলে কেউ আছে বলে আমার জানা নেই। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলমে এই ধরনের খবরও নেই। খবর থাকলে আমার চোখে ঠিক পড়তো। ওই কলমটা আমি রোজ যথেষ্ট ভালো করেই পড়ি। ভাবছি লোকটা এত মিথ্যে বলে গেল কেন? নিশ্চয়ই পাক্কা বদমাস। গ্যারি ডেভদের খুঁজে বার করার ব্যাপারটাও একটা গল্প বানান। এখন দেখা যাক যিনি চিঠিটা লিখেছেন সেই গ্যারি ডেভ জোর চোর কিনা। ওয়াটসন, ফোন করো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নাথান গ্যারি ডেভ। মিস্টার হোমস আপনার পাশে আছে? প্লিজ ওনাকে একবার ফোনটা দিন, আমার আমার খুব দরকার আছে। হ্যাঁ, এসেছিলেন এখানে। আপনার সঙ্গে খুব একটা পরিচয় নেই দেখেই বুঝেছি। কদিন? মাত্র 2 দিন? আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তো এত বড় মৌকা পেলে ছাড়াটা ঠিক নয়। সন্ধ্যের দিকে বাড়ি থাকবেন? তখন যদি আমেরিকান গ্যারি ডেভ না থাকেন, গ্রেট, ঠিক আছে, তখনই আসবো। ওর সামনে এসব কথা বলতেই চাই না। এবং ডক্টর ওয়াটসন আমার সঙ্গেই আসবেন। হ্যাঁ, চিঠিটা পড়ে বুঝলাম বাড়ি ছেড়ে আপনি একা বেরোন না। ঠিক 6টায় আসছি। আমেরিকান উকিলকে বলবেন না যে আমরা আসছি। ওকে ওকে, ঠিক আছে, গুড বাই। বসন্তের মনোরম গোধূলি আলোকে এসে দাঁড়ালাম লিটল রাইডার স্ট্রিটে। পাথুরে রাস্তা পড়ন্ত রোদে সোনালি দেখাচ্ছে। বাড়িটা খুঁজে বের করলাম। বেশ বড় বাড়ি, সেকেলে, পুরনো আমলের জর্জিয়ান অট্টালিকা। সামনের দিকটা ইট দিয়ে তৈরি। 2টো বো উইন্ডো অর্থাৎ কুলুঙ্গিযুক্ত জানালা, যার 3 দিক থেকে আলো বাতাস আসতে পারে। যার খোঁজে আসা তিনি থাকেন একতলাতেই এবং যতক্ষণ জেগে থাকেন ততক্ষণ কাজ করেন ওই জানলা দুটোর সামনেই। ছোট ছোট 2টো তামার প্লেট দেখিয়ে হোমস বলল, প্লটের চেহারা দেখছো? জরাজীর্ণ। তার মানে নামটা আসল নাম, নকল নয়। একটাই সিঁড়ি বেয়ে বাড়িতে ঢুকতে হয় এবং তারপর বিভিন্ন ঘরে যেতে হলে মাঝখানের হল দিয়ে যেতে হয়। হল ঘরের দেওয়ালে অনেক চেম্বার আর অফিসের নাম লেখা রয়েছে। আবাসিক ফ্ল্যাট বাড়ি বলতে যা বোঝায় এ বাড়িটা ঠিক সেরকম নয়, বরং বলা যেতে পারে বেশ কিছু বাউন্ডুলে বাচালদের আস্তানা। মিস্টার নাথান গ্যারি ডেভ নিজেই দরজা খুলে সমাদর করে আমাদের ভেতরে নিয়ে গেলেন। বয়স তাঁর প্রায় 60 তো হবেই। ঢিলে ঢালা চেহারা, টেকো পুরুষ, মুখের চামড়া একেবারে মরার চামড়ার মতো। দেখেই বোঝা যাচ্ছে ব্যায়াম যে কি বস্তু তা তার দেহমন্দির কোনো দিনই টের পায়নি। একটু ঝুঁকে চলেন, একটু পিঠ বেঁকিয়ে হাঁটেন। গোল চশমার মধ্য দিয়ে সব কিছু যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। সব মিলিয়ে ভদ্রলোক অমায়িক, কিন্তু ছিটিয়াল। ঘরটাও ভদ্রলোকের মতোই অদ্ভুত। বিশ্বের সব শাস্ত্রেই যে তার অগাধ কৌতূহল তার নিদর্শন ঘরময় ছড়ানো। ঘর তো নয়, যেন একটা মিউজিয়াম। চওড়া, মোটা, লম্বা, খাটো সব রকমের দেরাজ আর আলমারিতে ঘরের প্রতিটি ইঞ্চি ঠাসা।
প্রবেশপথের দুপাশে যে বোর্ড ঝুলছে তাতে প্রজাপতি আর মথের সমারোহ। মাঝখানে একটা মস্ত টেবিলে রাশি রাশি আবর্জনার মধ্যে চকচক করছে অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপের লম্বা তামাটে নল। কোনো ধারে প্রাচীন মুদ্রাস্তূপ, আবার কোথাও ফ্লিন্ট পাথরের যন্ত্রপাতি, কোথাও আবার জীবাশ্ম শঙ্কু। ওপরে লাইনবন্দি মরার মাথার খুলির প্লাস্টার ছাঁচ, তলায় লেখা নিয়ান্ডারথাল, ক্রোম্যাক, হাইডেলবার্গ ইত্যাদি ইত্যাদি। যখন ভেতরে ঢুকলাম দেখলাম তিনি একটা চামড়া দিয়ে একটা মুদ্রা ঘষে চকচকে করছেন। সেই অবস্থাতেই বললেন, সিরাকিউশনদের সময়ের সেরা মুদ্রা। পরের দিকে যদিও অধঃপতন ঘটেছিল। মিস্টার হোমস, ওই চেয়ার থেকে হাড়গোড়গুলো সরিয়ে একটু বসে পড়ুন প্লিজ। আর ডক্টর ওয়াটসন, আপনি ওই জাপানি ফুলদানিটা পাশে রেখে বসুন, একটু অ্যাডজাস্ট করে নিন। বুঝতেই তো পারছেন, আসলে এইসব নিয়ে দিব্যি আছি মশাই। ডক্টর বলে বাইরে বেরোই না কেন, বেরোতে যাবো কেন বলুন তো? জীবনের আকর্ষণ যেখানে, জীবনটা তো সেখানেই কাটাবো। কখনোই কি বেরোন না? হ্যাঁ, কদাচিৎ সদবি অথবা কৃষ্টিতে যাই, নইলে ঘরের চৌকাঠ বেরোই না। গায়ে আসলে শক্তিও নেই তেমন, গবেষণা ছেড়ে নড়বার উপায় নেই আমার। আর খবরটা কিন্তু দারুণ, কি বলেন মিস্টার হোমস? রাতারাতি কুবের বনে যাচ্ছি মশাই। আর বলছি যে আর একটা গ্যারিটেপ কি পাওয়া যাবে না? আসলে আমি জানি যাবে, তাই আপনাকে খবর দিয়েছি। আমেরিকান ভদ্রলোক অবশ্য এসব চান না, কিন্তু আমি যা ভালো মনে করেছি তাই করেছি। খুব ভালো করেছেন, কিন্তু সত্যিই কি আমেরিকার জমিদারি আপনি চান? দূর মশাই, আমার টাকার দরকার। এইসব ছেড়ে আমি কোনো দিন কোথাও যেতে চাই না। আর ওই ভদ্রলোক বললেন যে আমার অংশটা নাকি উনি 5 লাখ ডলারে কিনে নেবেন। ভাবতে পারেন, মাত্র কয়েকশো পাউন্ডের অভাবে অত্যন্ত দরকারি কয়েকটা নমুনা কিনতে পারছি না, আর সেখানে 5 লাখ ডলার পাচ্ছি। মশাই, আমি 5 লাখ ডলারে তো একালের হান্স স্লোন হয়ে যাব। কেস হাতে নিয়ে মক্কেলের সঙ্গে আলাপ পরিচয় করতে হয় বলেই আমি এসেছি। সব কথাই আপনি চিঠিতে লিখেছেন। দু একটা প্রশ্ন শুধু করব। দুদিন আগেই নিশ্চয়ই আপনি আমেরিকান ভদ্রলোকের খবর রাখতেন না? হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি তো এলেন মঙ্গলবার, তারপর থেকেই ওনার নামে একটু খবর যাচাই করছি আর কি। আমাদের আজকের এই দেখা সাক্ষাতের ব্যাপারে কিছু বলেছেন উনি? উনি তো একেবারে রেগে কাঁই মশাই। সে কি, কেন? এতে নাকি ওনার মাথা কাটা যাবে। হ্যাঁ, পরে অবশ্য দেখলাম খুশি খুশি হয়েই বেরোলো। ওকে, কি করবেন কিছু বলেছেন? না টাকা পয়সা চেয়েছেন আপনার কাছে? না না, টাকা পয়সা কেন চাইবে? উদ্দেশ্যটা ধরতে পারছেন? উদ্দেশ্য তো যেটা বলে গেল সেটাই, আমার তো তাই মনে হয়। আজকের এই অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছেন নাকি? হ্যাঁ, বলেছি। আচ্ছা, আপনার এখানে দামি জিনিস কিছু আছে? না মশাই, পয়সাওয়ালা লোক যে আমি নয় সে তো দেখেই বুঝতে পারছেন। জিনিসপত্র সংগ্রহ করার বাতিক আছে বটে, কিন্তু দামি তো কিছুই নেই। চোর ডাকাতের ভয় করেন না? একেবারেই না মশাই। এ ঘরে কতদিন আছেন? বছর 5 তো হবেই। এমন সময় কে অধীরভাবে দরজায় বারবার নক করতে লাগলো। দরজা খুলতেই ঝড়ের মতো ভেতরে ঢুকলেন আমেরিকান গ্যারিডেপ। এই যে এসে গেছেন দেখছি। আমি জানতাম আপনি থাকবেন এখানে। অভিনন্দন নিন মিস্টার গ্যারিডেভ, আজ থেকে আপনি টাকার কুমির হয়ে গেলেন। মিস্টার হোমস, মিছি আপনাকে কষ্ট দেওয়া হলো। এ নিন। বলেই কাগজখানা ধরিয়ে দিলেন নাথান গ্যারিডেপকে। ফ্যাল ফ্যাল করে কাগজে ছাপা বিজ্ঞাপনটা দেখে তিনি একেবারে পাগল হয়ে গেলেন। হাওয়ার্ড গ্যারিটেপ, কৃষি যন্ত্রপাতি নির্মাতা,
বাইন্ডার্স, রিপার্স, ব্লাউজ, কার্ডবোর্ড। আরে মশাই, এ তো দারুণ কাজ করেছেন আপনি। 3 নম্বর গ্যারিটে এসে গেল তাহলে। বার্মিংহামে লোক লাগিয়েছিলাম, ওখানকার খবরের কাগজে বিজ্ঞাপনটা তারই চোখে পড়ে। লিখে দিয়েছি আপনি যাচ্ছেন। আমি আমি কি করে? মিস্টার হোমস, আপনি কি বলেন? মিস্টার ন্যাথন গ্যারিডেভ ইংল্যান্ডের মানুষ, আমি এসেছি আমেরিকা থেকে। ওনাকে অনেকে চেনে, আমাকে কেউ চেনে না। উনি গিয়ে যদি পুরো ব্যাপারটা হাওয়ার্ড গ্যারিডেভকে বুঝিয়ে বলেন, তিনি নিশ্চয়ই বিশ্বাস করবেন, তাই না? কিন্তু আপনি বুঝুন, আমি যে লন্ডন ছেড়ে অনেক বছর বেরোইনি। ও একটা বেশি দূর তো যেতে হচ্ছে না আপনাকে। 12টায় বেরোবেন, 2টো নাগাদ পৌঁছে যাবেন, রাতের মধ্যেই ফিরে আসবেন। কাজও এমন হাতি ঘোড়া কিছু নয়। ভদ্রলোকের সাথে দেখা করে সব খুলে বলে তিনিই যে হাওয়ার্ড গ্যারিডেভ তার একটা শপথপত্র নিয়ে আসবেন, এই তো। আরে মশাই, আমি আমেরিকা থেকে টাঙস করে এতটা পথ এলাম, আর আপনি এই 100 মাইল যেতে পারবেন না? অত্যন্ত নাচার ভঙ্গিমায় কাঁধ ঝাঁকিয়ে গ্যারিডে বলল, বেশ, সবাই যখন বলছেন তখন যাব। ফিরে এসে খবর দেবেন কিন্তু। আর সেবার আমার। তাহলে ওই কথাই রইল মিস্টার নেথন। কাল আপনাকে রওনা করিয়ে দেবো বার্মিংহামে। আমার হাতে বড্ড কাজ, শহর ছেড়ে নড়তে পারবো না। আপনি আসছেন নাকি মিস্টার হোমস? আচ্ছা, তাহলে চলি। কাল রাতে সুসংবাদের আশায় থাকবেন। আমেরিকান উধাও হতেই চিন্তার ঘোলাটে ভাবটা হোমসের মুখ থেকে একেবারে কেটে গেল। মিস্টার গ্যারিডেভ, বলছি আপনার এই সংগ্রহগুলো দেখতে বড় ইচ্ছে করছে। আসলে আমার এই পেশায় অনেক খবরই রাখতে হয় তো। গোল চশমার আড়ালে চকচক করে উঠল নাথান গ্যারিডেভের 2 চোখ। আপনি দেখবেন, আপনার বুদ্ধিমত্তার অনেক প্রশংসাই আমি শুনেছি। যদি সময় থাকে বলুন, আমি নিজে দেখাবো আপনাকে। সময় এখন নেই, তবে কাল হবে। তাছাড়া আপনি কষ্ট করে দেখাবেন কেন? এমন চমৎকারভাবে লেবেল লাগিয়ে রেখেছেন যে আমি নিজেই দেখে নিতে পারবো। আপত্তি আছে? একেবারেই নেই মশাই। তবে ঘরদোর অবশ্য কাল বন্ধ থাকবে। চাবি মিসেস সন্ডার্সের কাছেই থাকবে। উনি 4টে পর্যন্ত থাকেন, আপনি চাইলেই চাবি পেয়ে যাবেন। তাহলে আপনি একবার মিসেস স্যান্ডার্সকে বলে রাখুন। ও ভালো কথা, আপনার বাড়ির দালালকে? অতর্কিত প্রশ্নে অবাক হলেন নাথান গ্যারিডেভ। ওই তো এজওয়ার্ড রোডে হলো অ্যান্ড স্টিল। কিন্তু কেন বলুন তো? বাড়িটা কত পুরনো সেটা একবার জানার ইচ্ছে আছে। কুইন অ্যানির আমলের নাকি জর্নিয়ান? জর্জিয়ান। কেন? ওকে, আমি অবশ্য আরও একটু পুরনো ভেবেছিলাম। তাহলে এখন ওঠা যাক। হ্যাভ এ সেফ জার্নি। বাড়ির দালালের অফিস কাছেই, কিন্তু অফিস বন্ধ থাকায় আমরা বেকার স্ট্রিটে ফিরে এলাম। রাতে খাওয়া দাওয়া না হওয়া পর্যন্ত এই নিয়ে আর হোমস একটাও কথা বলল না। ডিনার শেষ হতেই সে বলল, ওয়াটসন, সমস্যার সমাধান হতে আর দেরি নেই। তুমিও ধরে ফেলেছো নিশ্চয়ই? না শার্লক, আমি তো ল্যাজামুড়ো কিছুই বুঝছি না। আচ্ছা, ওই যে বিজ্ঞাপনটা, ওটাই ব্লাউজ বানানটা ভুল ছিল, তাই না? তুমিও দেখেছো? সাবাস, দিনে দিনে তোমার বুদ্ধি খুলে যাচ্ছে দেখছি। ছাপাখানায় যেমন বানান পৌঁছেছে সেরকমটাই ছাপা হয়েছে। বাকবোর্ডস এই শব্দটাও আমেরিকান। আর্টিজিওকুপ আমেরিকায় বেশি চালু। সব মিলিয়ে বিজ্ঞাপন আমেরিকান, ছাড়া হয়েছে ইংল্যান্ডের মাটিতে। কি বুঝলে? বুঝলাম আমেরিকান গ্যারিডেভ নিজেই ছাপিয়েছে বিজ্ঞাপনটা। আচ্ছা, কিন্তু উদ্দেশ্যটা তো ঠিক বুঝলাম না। নেথান গ্যারিডেভকে ঘর থেকে সরানো। কালকেই বোঝা যাবে কেন ভদ্রলোককে বার্মিংহামে সরানো হলো। পরদিন সকাল সকাল উঠে বেরিয়ে গেল হোমস। ফিরল একেবারে দুপুরে খাওয়ার সময়। দেখলাম বেশ গম্ভীর মুখ। ওয়াটসন,
কেসটা কিন্তু অ্যাকচুয়ালি বড্ড সিরিয়াস। বিপদ আছে। বিপদ? কি রকম বিপদ? খুন হয়ে যাওয়ার। খুন? খুলে বলো শার্লক। জন গ্যারিডেবের আসল নাম খুনে এভান্স। অপরাধের পাঁচই স্মৃতির মধ্যে রেখে দেখার পক্ষে সম্ভব নয়, কেননা এটা তোমার জীবিকাও নয়। আমারও মনে হয়েছিল আমেরিকান গ্যারিডেবের ঠিকুচি গোষ্ঠী জানতে হলে স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রাটের কাছে আমার যাওয়াটা খুব দরকার। ওদের ঘিলুতে কল্পনা কম থাকতে পারে, কিন্তু খবর টবর বেশ গুছিয়ে রাখে ওরা। চোর বদমাস গুন্ডাদের ছবির ফাইল ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম আমেরিকান গ্যারিডেবের হাসি হাসি গোলগাল মুখখানা। গায়ে অনেক নামের নামাবলী। জেমস উইন্টার ওরফে মর্টিমার ওরফে খুনে এভান্স। বয়স 40, শিকাগোয় জন্ম। যুক্তরাষ্ট্রে গুলি করে মেরেছে 3 জনকে। সংশোধন কারাগার থেকে সরে পড়ার রাজনৈতিক প্রভাবের দরুন লন্ডনে আসে 1893 সালে। 1895 সালে জানুয়ারি মাসে ওয়াটারলু রোডে নাইট ক্লাবে তাস খেলা নিয়ে গুলি করে মেরেছিল একজনকে। তবে খুন যে হয় সেই নাকি প্রথম খুন করতে গিয়েছিল খুনে এভান্সকে। ঠিক এরকমভাবে কেসটা দাঁড় করাতে সে ছাড়া পেয়ে যায় 1901 সালে। নিহত ব্যক্তির নাম রোজার প্রেসকোট। শিকাগোর বিখ্যাত জালিয়াত, নকল টাকা তৈরি করতে অদ্বিতীয়। খুনে এভান্স সেই থেকেই পুলিশের নজরবন্দি। আপাতত সৎ জীবনযাপন করছে বলেই জানা গেছে, তবে ভীষণ বিপজ্জনক লোক। সবসময় পিস্তল থাকে সঙ্গে, গুলি চালাতে কিন্তু এক ফোঁটাও দ্বিধাবোধ করে না। ওয়াটসন, এই লোককেই সামাল দিতে হবে এখন আমাদের। কিন্তু এ খেলায় তার কি লাভ? বাড়ির দালালের কাছে গিয়ে শুনলাম নেথন গ্যারিডেব এই বাড়িতে 5 বছর আছেন। তার আগে 1 বছর বাড়ি খালি ছিল। তবে তার আগে ওই ঘরে থাকতো ওয়ান্ড্রন বেকার নামে একজন, লম্বা দাড়িওয়ালা, কালচে মুখ। তবে তাজ্জব ব্যাপার এটাই যে লোকটা কোথায় যেন উবে যায়। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে জেনেছি খুনে এভান্স যাকে খুন করেছে সেই প্রেসকোটের চেহারাও অবিকল ওইরকম, লম্বা দাড়িওয়ালা, কালচে মুখ। তাহলে আমি এটা ধরে নিতে পারি আমেরিকার মহাবদমাস রোজার প্রেসকোট নাম ভাড়িয়ে যে ঘরে থাকতো সেই ঘরে এখন মিউজিয়াম সাজিয়ে বসেছেন নেথন গ্যারিডেব। এই হলো রহস্য শৃঙ্খলের 1 নম্বর আংটা। তার পরের আংটাটা নিশ্চয়ই। সেটা না হয় গিয়ে দেখব বলে ড্রয়ার খুলে একটা পিস্তল বের করে আমার দিকে এগিয়ে দিল হোমস। আমারটা আমার কাছেই আছে, তবে ঘন্টাখানেক দিবানিদ্রার সময় পাবে তুমি। তারপর আমরা বেরিয়ে পড়বো রাউডার স্ট্রিট অ্যাডভেঞ্চার। ঠিক 4টে নাগাদ নাথান গ্যারিডেবের কোঠায় পৌঁছালাম। দেখলাম মিসেস সন্ডার্স যাই যাই করছেন। চাবিটা আমাদের কাছে গুছিয়ে স্প্রিং লক বাইরে থেকে টেনে তিনি চলে গেলেন। শুধুমাত্র আমরা দুজন ঘরে দাঁড়িয়ে রইলাম। একটা আলমারি দেওয়াল থেকে একটু তফাতে বসানো ছিল, সেখানে চুপি চুপি গিয়ে গুঁড়ি মেরে বসে পড়লাম। ওয়াটসন, নেথন গ্যারিডেবকে ঘর থেকে অদ্ভুত অচিলায় সরানো হয়েছে। খুনে এভান্সের ধড়িবাজি প্রশংসা না করে পারছি না। 3 গ্যারিডেবের গল্পটা আগাগোড়া বানানো। কিন্তু কেন? প্রথমে ভেবেছিলাম নেথন গ্যারিডেবের সংগ্রহ করা জিনিসপত্রের মধ্যে একটা কিছু দামি জিনিস আছে যার দাম নেথন গ্যারিডেব নিজেই জানেন না। তারপর যখন রোজার প্রেসকোটের নামটা শুনলাম, এ ঘরেই এককালে থাকতো সেটাও জানলাম, এবং এভান্সের হাতেই প্রেসকোটের নরকগামের বৃত্তান্ত শুনলাম, তখন বুঝলাম ব্যাপারটা আরো গভীর এবং এই ঘরখানার মধ্যে প্রেসকোটের কোনো রহস্য তো লুকিয়ে আছেই। নেথন গ্যারিডেব খুব একটা ঘর থেকে বেরোন না বলে তার অদ্ভুত নামের অদ্ভুত সুযোগ নিয়ে একটা গল্প বানিয়ে ঘর থেকে তাকে সরানো হয়েছে এই রহস্য উদ্ধারের জন্যেই। একটু ধৈর্য ধরো, এক্ষুনি জানা যাবে। জানা গেল খুব তাড়াতাড়ি। আলমারির পেছনে ঘাপটি মেরে বসে আছি, হঠাৎ শুনলাম
তারপরেই স্প্রিং লকে চাবি ঘোরানোর শব্দ। তালাটা খুলে পাল্লা ঠেলে ঘরে ঢুকলো আমেরিকান ইভ্যান্স। দরজা বন্ধ করে দিয়ে চোরা চাউনিতে একবার চারিদিকে তাকিয়ে নিল, তারপর এমনভাবে শটান মাঝের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো যেন কি করতে হবে তা তার সম্পূর্ণ নখদর্পণে। এক মুহূর্ত সম্পূর্ণ নিস্তব্ধ। তারপর আবছা আলোয় বুঝতে পারলাম টেবিলটাকে সে টেনে সরিয়ে দিল। তারপর তার নিচের কার্পেটটাকে চৌকো করে কেটে একপাশে গুছিয়ে রাখলো। পকেট থেকে একটা শীতকাঠি বের করে ভীম বেগে মেঝে খুঁড়ে একটা হ্যাচকা টান মারল। সঙ্গে সঙ্গে কাঠের পাটাতন হড়কে একটা ফোকর বেরোলো মেঝে থেকে। মোমবাতিটা জ্বালিয়ে ইভ্যান্স একবার চারিদিকে দেখে নিল, তারপর শটান নেমে গেল পাতালের মধ্যে। ঠিক এই মুহূর্তটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। দুজনে পা টিপে টিপে আড়াল থেকে বেরিয়ে এলাম, কিন্তু একটু ভুল হয়ে গেল। মেঝের তক্তা আলগা ছিল বলে একটা ক্যাচ করে শব্দ হলো। সঙ্গে সঙ্গেই পাতাল ঘর থেকে বেরিয়ে এলো ইভান্সের মুখ। আমাদের দেখে ভয়ঙ্কর রাগে কঠিন হয়ে গেল তার মুখখানা, কিন্তু আবার তা হাসিতে ভরে উঠল, কারণ পিছন ফিরেই দেখল পিস্তলের দুটো নল তার মাথায় ঠেকানো। যেন দোষ করতে গিয়ে ধরা পড়েছে এমন কাষ্ঠ হাসি হেসে বলল, বুঝে ফেলেছেন দেখছি, তাহলে খুব এক হাত নিলেন। হ্যাঁ, বলেই ফস করে বুক পকেট থেকে পিস্তলটা বের করে পরপর দুবার গুলি চালালো সে। যেন একটা গরম লোহার শিক আমার উড়ু ফুঁড়ে বেরিয়ে গেল। একই সঙ্গে সশব্দে হোমসের পিস্তলের বাঁট গেল ইভান্সের মাথার খুলির ওপর। রক্তাক্ত মুখে থুবড়ে পড়ল ইভান্স। ওয়াটসন, ওয়াটসন, তোমার কি লেগেছে? শুধু ওই একটা মুখের কথা, বজ্র কঠিন অনুভূতিহীন আবেগহীন একটা মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে আকুল এই কথাটা শোনার জন্য একটা গুলি কেন, আমি 100টা গুলি খেতেও রাজি আছি। ওয়াটসন, কোনো অসুবিধা হচ্ছে? না হোমস, এ কিছু হয়নি, এই সামান্যই মাত্র। পকেট থেকে একটা ছুরি বের করলো হোমস, তারপর আমার ট্রাউজার্সের কিছুটা কেটে উদ্বিগ্ন স্বরে বলল, যাক, চামড়া কেটে বেরিয়ে গেছে। এই যে, এবার তোমার পালা। যার উদ্দেশ্যে বলা হলো শেষ কথাটা, সে তখন টলতে টলতে উঠে বসেছে মেঝের ওপর। ওয়াটসনের কিছু হলে না তোমাকেও জ্যান্ত বেরোতে দিতাম না এখান থেকে। বেহুশের মতো বসে রইল ইভ্যান্স। হোমসের হাতে ভর দিয়ে পাতাল ঘরের কিনারাটায় উঁকি দিলাম একবার। ইভান্সের জ্বালানো মোমবাতির আলোয় দেখলাম কিছু মরচে পড়া যন্ত্রপাতি, রাশি রাশি বোতল, আর এক পাশে একটা টেবিলের ওপর ছোট ছোট কাগজের বান্ডিল থরে থরে সাজানো। হোমস বলল, ছাপাখানা, জাল নোটের কারখানা। আগে আগে হ্যাঁ, রোজের প্রেস কোটের নোট জালের কারখানা। গোটা লন্ডন শহরে এত বড় জালিয়াত আর ছিল না। টেবিলের ওপর দেখছেন 2 লক্ষ পাউন্ডের জাল নোট। আসুন আসুন, ভাগ নিন, চেপে যান ব্যাপারটা, চেপে যান। এদেশের বকরা দিয়ে শটকানো যায় না এভান্স। প্রেসকোটকে তাহলে তুমিই খতম করেছিলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম, করে আপনাদের অনেক উপকারই করেছি। প্রেসকোটের নোটের সঙ্গে ব্যাংক অফ ইংল্যান্ডের নোটের কোনো তফাৎ নেই। বাজারে বেরোলে টের পেতেন। আমি বাঁচিয়ে দিয়েছি আপনাদের। তারপর না হয় নোটগুলো লুকোনো আছে কোথায় সেই খোঁজেই বেরিয়েছিলাম, তো দোষটা কোথায়? এখানে এসে দেখি এই মক্কেল ঘর জুড়ে বসে, কসমিন কালে ঘর থেকে বেরোয় না,
জানেও না বসে আছে 20 লাখ পাউন্ডের ওপর। খুন করলেই আপদ মিটে যেত, এত ঝামেলা হতো না। আমি আবার জানেন তো শুধু শুধু কাউকে গুলি করি না, গুলি না করতে এলে গুলি চালাই না। কিন্তু এই মক্কেলকে ভালোই ভালোই সরিয়ে দিতে গিয়ে জড়িয়ে পড়লাম জালে। কিন্তু ধরে রাখতে পারবেন না আমাকে, আমি নোট জাল করিনি। কিন্তু খুন করতে গিয়েছিলেন। এনিওয়ে, সে দেখবার মালিক তো আমরা নই। ওয়াটসন, একবার স্কটল্যান্ড ইয়ার্ডে একটা ফোন করো, ওদের পাখি ওরাই নিয়ে যাক। খুনে ইভান্সের কিন্তু মন ভেঙে গেল ঘটনায়। স্বপ্নভঙ্গের পরিণামে নার্সিংহোমেও কাটাতে হলো দীর্ঘদিন, আর হাঁফ ছেড়ে বাঁচল লন্ডনের সিআইডি ডিপার্টমেন্ট। অনেক দিন ধরেই তারা খবর রেখেছিল যে প্রেসকোটের জাল নোটের কারখানা লন্ডনেই আছে, কিন্তু ঠিক কোথায় আছে সে হদিশ তারা পাচ্ছিল না। পাবলিকের এত বড় একটা বিপদের অবসান ঘটায় তারা নিশ্চিন্তে ঘুমোতে লাগলো বটে। শুনছিলেন শার্লক হোমসের কাহিনী দি অ্যাডভেঞ্চার অফ 3 গ্যারি ডেবস। আমাদের পরবর্তী গল্প আসতে চলেছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।